পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। প্লিজ, আমি জানি তুমি রাগের মাথায় এই কথাগুলো বলছো, তুমি মন থেকে এই কথাগুলো বলছো না, তাই না? তাই আমি বলছি যে তুমি এই সিদ্ধান্তটা ফিরিয়ে নাও। ঠিক আছে? কিচ্ছু ফেরাবো না, কিচ্ছু ফেরাবো না। না আমার সিদ্ধান্ত, আর না এই ডিভোর্স পেপার। না রুদ্র, না, তুমি আমার সাথে এটা করতে পারো না রুদ্র। তোমার রাগ হয়েছে তো, তুমি যা বলার মুখে বলো না, কিন্তু তুমি আমাকে দূরে সরিয়ে দিও না প্লিজ। রুদ্র, তুমি তো জানো মম হার্টের পেশেন্ট। এই ডিভোর্স পেপারটা দেখে কিন্তু মম অলরেডি অসুস্থ হয়ে গেছে। মমের চেস্টের লেফট সাইডে একটা পেন শুরু হয়েছে, মম সারাদিন কাঁদছে। এসবের জন্য যদি আমার মমের কিছু হয়ে যায় তাহলে তুমি সেটা মেনে নিতে পারবে তো রুদ্র? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো, মেনে নিতে পারবে তো? পারবে না তো? কারণ আমি তো চিনি তোমাকে, আমি তো জানি তুমি কতটা নরম মনের মানুষ। আমাকে ক্ষমা করো রুদ্র, কিন্তু প্লিজ দয়া করে আমাকে এই ডিভোর্স পেপারে সাইন করতে বলো না প্লিজ। কি রে বাবা, আজকে এখনো আমাকে জড়িয়ে ধরছে না কেন? আমার চোখে চলেও কি রুদ্রর মন খুলছে না? রুদ্র বলেছিল আলিয়াকে ডিভোর্স পেপার পাঠাবে, কিন্তু ও যে পাঠিয়ে দিয়েছে, কই আমাদের তো কিছু জানায়নি। তুমি যদি বলো আমি শুধু তোমার কেন, এই বাড়ির প্রত্যেকটা মানুষের পায়ে পড়তে রাজি আছি আমি। এমনকি বনমালীদার পায়ে পড়ে ক্ষমা চাইতেও আমার কোনো অসুবিধা নেই রুদ্র। আমার অন্যায়ের জন্য তোমরা আমাকে যত খুশি শাস্তি দাও, আমি সবকিছু মাথা পেতে নেব, কিন্তু প্লিজ দয়া করে তোমরা আমাকে নিজেদের থেকে দূরে সরিয়ে দিও না রুদ্র, প্লিজ। আচ্ছা তুমি চাও তো, তুমি চাও যে আমি এই বাড়িতে না থাকি, বেশ, আমি থাকবো না এই বাড়িতে, আমি কিছুতেই থাকবো না এই বাড়িতে। কিন্তু দুনিয়ার সামনে তোমার স্ত্রী মিসেস রুদ্র আচার্যের পরিচয়ে থাকতে দাও। খেলার জগৎ থেকে অলরেডি আমাকে দূরে পাঠিয়ে দেওয়া হয়েছে রুদ্র। আমি হয়তো কোনোদিনও আর ব্যাট হাতে মাঠেই নামতে পারবো না। আর এখন তুমিও যদি বলো যে তুমি এই সম্পর্কটা ভেঙে দেবে, তাহলে আমি কোথায় যাবো বলো তো? কি করবো আমি? আমার তো আর কিছু থাকলো না, কিছু নেই আমার। ওমা, অভিমন্যু বাবু জানেন? না মা, জানে না। ও সকালে কিন্তু আমার সাথে দেখা করে গেছে, কিন্তু ততক্ষণ তো এই ফোনটা আসেনি। মিস্টার মঙ্গত তো পরে ফোন করলো। তুই একটা কাজ কর, অভিকে একটা ফোন কর, পুরোটা বোঝা। এই মিস্টার মঙ্গত, এর উপরে আমরা ভরসা করতে পারি। এনার সাথে আমি অনেক কাজ করেছি। হি ইজ আ ভেরি ট্রাস্টওয়ার্দি ম্যান। এবং উনি বলেছেন প্লেয়ার কিনতে যত টাকা লাগবে উনি দিতে রাজি। আর অভি যদি ওনার হেল্প পায়, তাহলে কিন্তু অভি ভালো ভালো প্লেয়ার সিলেক্ট করতে পারবে, ওই মানুষটাকে বিশ্বাস করতে পারবে। মানে ও যদি 5টা প্লেয়ার কিনতে চায়, এই মানুষটা সাপোর্ট করবে কিন্তু। হ্যাঁ, তাছাড়া এমনি তো ইনভেস্টার খুঁজছে। আর 5 জনের সাথে কথা বলার কোনো দরকার নেই, মিস্টার মঙ্গতের সাথে কথা বলুক। আচ্ছা বাবা, আমি এক্ষুনি ফোন করে বলে দিচ্ছি। আসলে উনি আর জামাইবাবু অনেক সকালে বেরিয়ে গেছেন। ওই তুমি যেসব ইনভেস্টরদের নাম দিয়েছিলে না, তাদের অফিসে যাবেন। আসলে উনি তো আগে কখনো এইসব কাজ করেননি, তাই হাতে একটু বেশি সময় নিয়ে বেরিয়েছেন। কিন্তু তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি ফোন করে বলে দিচ্ছি। ওবা, এইভাবে সারা জীবন অভির পাশে থাকিস, দেখিস ও সব যুদ্ধে জয় পাবে, জয়ী হবে ও। আবার কি হলো? থাক না, থাক থাক থাক। আশীর্বাদ করো বাবা, যেন আমরা এইভাবেই একসাথে লড়াই করে এই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারি। দিনের শেষে যেন আমাদের এই আচার্য পরিবারেরই জয় হয়। আমরা যেন সবাই মিলে একসাথে এই সংসারটাকে বেঁধে রাখতে পারি। আমি জানি মা, আমি জানি তুই পারবি, তুই একমাত্র পারবি। আমি উমাকে পছন্দ করি না মম,
উমাও আমাকে পছন্দ করে না, উমাও চায় না যে আমি ওই বাড়িতে থাকি, কারণ উমা খুব ভালো করে জানে যে আমি ওর ক্ষতি চাই। উমা খুব ভালো করে জানে যে আমি ওকে খেলতে দিতে চাইনি, আমি ওকে ওই পরিবারে থাকতে দিতে চাইনি, সবটাই জানে ও। কিন্তু সব জানা সত্ত্বেও কেন উমা আমাকে ডিভোর্স পেপারে সাইন করতে দিল না বোন? এটাই আমার খুব অবাক লাগছে ড্যাড। অবাক হবার কি আছে? তুই সবসময় অন্যরকম ভাবিস কেন? উমা তো তোর ভালোর জন্য করতে পারে। আচ্ছা, আমি একটা কথা বলবো, শুনবি? বেবি, আমি বলছি তুই ব্যাগটা গুছিয়ে নে, আমি সঙ্গে করে নিয়ে গিয়ে তোকে ওই বাড়িতে দিয়ে আসবো। দরকার হলে আমি রুদ্রর হাতে পায়ে ধরবো, দেখবি সব আগের মতন ঠিকঠাক হয়ে যাবে। তুই চিন্তা করিস না। আর আমার শরীরটাও তো ভালো লাগছে না, না শরীরটাও। আসলে মেয়ের যদি কষ্ট হয়, কোন মা শান্ত থাকতে পারে তুই বলতো? উফ মম, প্লিজ তুমি তোমার এসব উমা, এই বাড়ি ছেড়ে এর আগে আমি অনেকবার চলে যেতে চেয়েছি, অনেক জীবন থেকেও সরে যেতে চেয়েছি, কিন্তু বারবারই মা, অভি, ছোটকা, কুট্টি পিসি সবাই মিলে আমাকে আটকেছিস। তোরা সবাই একটা কথাই বলেছিস, এই সম্পর্কটাকে শুধু একটা সুযোগ দিতে। তোদের সবার কথা শুনে আমি সুযোগ দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি উমা। আজ অনি এত বড় একটা অপরাধ করে জেলে গেল, আমিও চাই ওর একটা কঠিন শাস্তি হোক। আর ও জেল থেকে ফিরে আসার পরে আমি আর অনির পাশে থাকতে চাই না। অনির জন্য না আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেছে রে। লজ্জায় আমি স্কুল যেতে পারি না, আত্মীয় স্বজনকে কি করে মুখ দেখাবো বলতো? সব থেকে বড় কথা, আমি আমার মেয়েটাকে কি জবাব দেবো মা? দিদি ভাই, এভাবে বলো না। আচ্ছা, আমরা সবাই তো তোমার নিজের লোক, নিজের লোকের কাছে কেউ লজ্জা পায়? তাছাড়া যা হয়েছে সেটা তো আমরা সবাই জানি। সবাই জানলেও কিন্তু আমার মধ্যে কি চলছে সেটা শুধুমাত্র আমি জানি। আমি একজন অপরাধী স্ত্রী হয়ে বেঁচে থাকা, আমার মতো একটা আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা মানুষের পক্ষে এটা কত বড় ডিফিকাল্ট জিনিস তুই বুঝতে পারছিস না মা? এটার জন্য আমি 2 দিন ধরে ঘরে নিজেকে বন্ধ করে রেখেছিলাম, ঘর থেকে বেরোইনি, এটা ভেবে যে আমি কি নিয়ে থাকবো এই বাড়িতে, কিসের তাকিতে থাকবো? আমি কতবার তোমাকে ডেকেছি তুমি জানো? তুমি দরজা খুলছিলে না, মা, কাকিয়া সবাই কত চিন্তা করছিল। তুমি সারাদিন দরজা বন্ধ করে ঘরে ছিলে আর এসে উল্টো পাল্টা চিন্তা করছিলে। তুমি কিছু খাওনি, চলো খেয়ে নেবে। মা আমাকে ছাড়। দিদি ভাই চলো খেয়ে নেবে। ছাড় মা। ছাড়বো না। দাদা ভাই নেই তো কি হয়েছে? আচ্ছা, আমরা কি তোমার কেউ নই? দিদি ভাই, তুমি এ বাড়ির বউ, এরকম হুট করে বাড়ি ছেড়ে চলে যাওয়া যায়? চলো আমার সাথে। যে সুতোটা আমাকে এই বাড়ির সাথে বেঁধে রেখেছিল সেই সুতোটাই তো আর ছিঁড়ে গেছে। তাহলে কিসের অধিকারে, কোন সম্পর্কের তাগিদে আমি এই বাড়িতে থাকবো বলতো? কোন সূত্র ধরে থাকবো? আমার সূত্র ধরে। শোনা, কাজু লেখ, কাজু। বয়স হইয়া গেছে, কারো কই সেদিকে খেয়াল আছে? এদিকে বনমালী কাকা, ওইদিকে বনমালী দাদা, এদিকে ওইটা করে দাও, সেইটা করে দাও। হ্যাঁ, আরে এই মাইয়া, তুই অন্তরে কি করস? বাড়ি যাস নাই? এই তো দাদু, কাজ হয়ে এসেছে, চলে যাচ্ছি। এই বসার ঘরটা মুছেই চলে যাবো। যত তাড়াতাড়ি পারিস বিদায় হ দেখি। এ তো তোর প্রতিগতি ভালো ঠেকতেছে না। শোন, ঠিক কাম করস, সকাল থেকে রাত্রি পর্যন্ত থাকুন যাইবে না, বুঝছিস? যত তাড়াতাড়ি পারিস কাম কইরা বিদায় হ। হ্যাঁ, 2 খান কাম করতে সকাল থেকে রাত্র কইরা দিবে। ঠিক আছে, কাম করে, এদিকে কোনো ফোক নাই, কাম করতেছে। পোস্ত। হ্যাঁ, কিন্তু আরো কি একটা ছিল জানিস তো? আরো দেখা তো কি একটা ভাবলাম।
হ্যালো ম্যাডাম, হ্যাঁ বলছি সবাই মিলে কোথাও যেন একটা বেরোলো, কিছু একটা কেনাকাটা করতে বোধহয়। উমাও গেছে তো সঙ্গে? হ্যাঁ ম্যাডাম, উমাও গেছে। গুড, এইভাবেই আমাকে সবসময় খবর দিতে থাকবে, ওকে? খবর তো দেবো ম্যাডাম, কিন্তু ওখানে যে বুড়োটা আছে না, খালি বলছে বাড়ি যাও বাড়ি যাও, এখানে তো থাকতেই দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপাতত এই খবরটাই যথেষ্ট, রাখো। হুমা, আমি তোমার প্ল্যানটা এখনো বুঝতে পারছি না, যে কেন তুমি আমার ডিভোর্সটা আটকালে। ঠিক তেমনই তুমিও আমার প্ল্যানটা বুঝতে পারবে না উমা। হ্যালো, কাজ আছে, ভালো করে শোনো। আমি সত্যি বুঝতে পারছি না মামুনি, তুই হঠাৎ এই ধরনের একটা স্টেপ নিতে গেলি কেন? মামুনি সবকিছু খুলে বল আমাকে, তুই ঠিক কি চাইছিস বল। কুল ডাউন ড্যাড, কুল ডাউন। তুমি এক কাজ করো, তুমি গান শোনো। কেন মামুনি বল আমাকে। আচ্ছা ঠিক আছে বলছি, শোনো তাহলে। দেখো, অভি সারাক্ষণ ডিপেন্ড করে উমার উপর, তো আমি চাই এবার থেকে অভি সারাক্ষণ আমার উপর ডিপেন্ড করুক। আর এখন এই মুহূর্তে অভির উইমেন্স ক্রিকেট টিমটাকে যে জেতাতে পারবে, অভি সব থেকে বেশি নির্ভর করবে তার উপর। তাহলে কে জেতাতে পারতো ড্যাড? এক উমা বা আমি। তো উমার তো পা ভেঙে গেল, ও তো আর খেলতে পারবে না। তাহলে কে পড়ে রইল ড্যাড? আমি, রাইট? তাই এবার অভির উইমেন্স ক্রিকেট টিমে উমা থাকছে না ড্যাড, থাকছি আমি। প্রিমিয়ার লিগে কলকাতা টিমটাকে আমি লিড করবো ড্যাড। আলিয়া বোস। এত কিছু ঘটে গেছে মেয়েটার সঙ্গে এইটুকুনি সময়ের মধ্যে, এত কিছু এটা প্ল্যান করে হয়েছে। হ্যাঁ গো, তুমি বুঝতে পারছো এটা প্ল্যান করে করেছে? তার মানে যে করেছে সে সমস্তটা খেয়াল রেখেছে, সে তককে তককে ছিল যে কখন উমা বাড়ির থেকে বেরোয়। হবে না, হবে না, অনেকের রাগ তো ওর ওপর না, অনেকের রাগ। এত লোকের এত কিছু ধরা পড়ে যাচ্ছে ওর জন্য, এত লোকের শাস্তি পাচ্ছে ওর জন্য, এমনি এমনি ওকে ছেড়ে দেবে? আমি জানি এটার পেছনে কে আছে, এতদিন পরে সেটা আমার জানতে আর বাকি নেই। অভির এরকম অবস্থা করেছে, আমি ওকে কিছুতেই ছাড়ব না। ওকে যদি জেলের রুদ্র দাঁড়াও। কেন দাঁড়াবো? আজকে আমি দাঁড়াবো না বৌদি, কারণ আজকে আমি তোমার কোনো কথা শুনবো না। আমি আজকে কিছুতেই দাঁড়াবো না। আমি আর অভিতা তো তোমাকে বলেছি যে ওরকম একটা বিশ্বাসঘাতক মেয়েকে বিশ্বাস করো না। তুমি কি তোমার দাদাকে কিছু জানিয়েছো? হ্যাঁ, তো জানাবো না? এত বড় একটা ঘটনা ঘটে গেল, তোমার উপর এভাবে আঘাত করা হলো, সেটা আমি অভিদাকে জানাবো না? উমা বৌদি, অভিদা তো ছটফট করছে তোমার কাছে আসার জন্য। নেহাত মিটিংটা এত দূরে পড়ে গেছে, ফুট করে বেরিয়ে চলে আসতে পারবে না বলে আসতে পারছে। কিন্তু আমি বলেছি অভিদাকে কোনো চিন্তা করতে হবে না, কারণ এরপরে যা করার সেটা আমি করব। তুই কি আলিয়াকে সন্দেহ করছিস? তাছাড়া আর কে আছে জেঠু? আমি ওকে ভালোভাবে সুস্থভাবে বলেছিলাম যে আমাকে মুক্তি দিয়ে দাও, আমার ফ্যামিলির সাথে অশান্তি করতে এসো না। কিন্তু সবার তো আর ভালো কথা সহ্য হয় না, তাই ও আমার কথা শোনে।
কিন্তু এরপরে আমি যেই অশান্তিটা করব সেটা কিন্তু ও সামলাতে পারবে না। ও জানে না যে এরপরে ওকে কি খেসারত দিতে হবে। ওর যেটুকু ছিটে ফোটা সম্মান বেঁচে আছে না, সেই সবটা আমি ধুলোয় মিশিয়ে দেব। আর সেটা যদি আমি না করি তাহলে আমার নামও কিন্তু রুদ্র আচার্য নয়। আমার বৌদিকে আঘাত করেছে, এরপরে আমি ওকে আবার জেলের ঘানি টানাবো। আমি আলিয়ার বাড়িতে এক্ষুনি পুলিশ নিয়ে যাব। রুদ্র, রুদ্র আমার কথাটা শোনো প্লিজ, প্লিজ এরকম করো না, মাথাটা ঠান্ডা করে এরকম করো না প্লিজ। কেন করব? কি এসব? কি আছে এর মধ্যে? আন্টি, আন্টি, আন্টি তুমি জানতে চাও তো এতে কি আছে? তোমরা সবাই জানতে চাও তো? আমি তো জানি আমি আর কোনোদিনও খেলতে পারবো না, আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ। কিন্তু আমি উমার জন্য ভেবেছি আন্টি, আমি ভেবেছি যে ও তো খেলবে, ওর ক্রিকেট ক্যারিয়ার তো সবে শুরু। তাই আমি আমার কিছু প্রিয় জার্সি এটার মধ্যে করে উমার জন্য এনেছি আন্টি। আর এতে আমার কিছু প্রিয় জিনিসও আছে। উমা, আমি তোমার জন্য কিছু জিনিস এনেছি উমা। এই দেখো উমা, এটা আমার প্রিয় হেলমেট। নাও ধরো, ধরো। দেখো আমার প্রিয় কিছু জার্সি আমি তোমার জন্য এনেছি, এই সব তোমার জন্য। এখানে আমার প্রিয় জুতো আছে, আমার প্রিয় ব্যাট, এই সব কিছু আমি তোমার জন্য এনেছি উমা। উমা জানো, এই জিনিসগুলো আমার খুব প্রিয় ছিল, আর আমি আমার এই প্রিয় জিনিসগুলো আমার প্রিয় একজন মানুষকে দিতে চেয়েছিলাম, তোমাকে দিতে চেয়েছিলাম। কিন্তু এই জিনিসগুলো নিয়ে আসার সময় আমি বুঝতে পারিনি যে আমাকে এখানে এসে শুনতে হবে যে উমার পা ভেঙে গেছে, শুনতে হবে যে উমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি জাস্ট ভাবতে পারিনি উমা তোমার এত বড় একটা বিপদ নেমে আসবে। কিন্তু আমি জানি উমা হারবে না, উমা খেলবে, উমা ঠিক ঘুরে দাঁড়াবে। ধরো, আমিও তোমাকে মাঠে দেখতে চাই উমা, চেয়ারে বসে বসে খেলা দেখার জন্য, ব্যাট হাতে মাঠে নেমে খেলার জন্য নয়। আর তোমার সাথে তো বোধহয় অভিধার কথা হয়েছে ওই মিস্টার মাঙ্গাতের ইনভেস্টমেন্টের ব্যাপারটা নিয়ে। কথা হয়েছে আমার সাথে। অভিধা আমাকে বললো অভিধা ফিরে আসছে, তুমি একদম টেনশন করো। আলিয়া কি বাড়ি চলে গেছে? যদি না গিয়ে থাকে তাহলে তুমি গিয়ে দিয়ে এসো। ও চলে গেছে কিছুক্ষণ আগে, আর ও যদি এখানে থেকেও যেত তাহলেও নিশ্চয়ই আমি ওকে বাড়ি পৌঁছে দিতাম না বৌদি। ও চলো বৌদি, ব্যাগটা কোথায় রাখবো গো? ওই দিকটা ওই রেখে দাও। আচ্ছা। বৌদি, তোমাকে একটা কথা বলি। দেখো আমি জানি তুমি সবসময় খুব ভেবে চিনতে ঠান্ডা মাথায় ডিসিশন নাও, কিন্তু তুমি আলিয়ার কথা এভাবে ভুলে যেও না প্লিজ। এই যে আজকে যে এত কিছু হলো, এত কথাবার্তা, ক্ষমা চাওয়া, কান্নাকাটি, এগুলো কিন্তু সব নাটক। এই কান্নাগুলো কিন্তু কুমিরের কান্না। দেখো আমি জানি তোমরা কেউই হয়তো আমার কথায় সহমত হবে না, তোমরা যেটা বলছো সেটাই হয়তো ঠিক, কিন্তু একটা কথা ভেবে দেখো, আলিয়া আজকে যে কথাগুলো বলে গেল তার মধ্যে তো ভুল নেই। আচ্ছা উমা, তুই আবার ওর কথায় বিশ্বাস করছিস? আচ্ছা তোর কি কোনোদিনও শিক্ষা হবে না? দেখ দিদি ভাই, আমি তো একজন ক্রিকেটার, ক্রিকেটার হিসেবে ওর হতাশাটা কিন্তু মিথ্যে নয় রে দিদি ভাই। এটা তোরা বুঝবি না, এটা আমি বুঝি। না বুঝবো না তো, জীবনেও বুঝবো না।
কারণ ও তোমার সাথে এবং আমাদের প্রত্যেকের সাথে যা করেছে সেটা কোনোদিনও ভোলা সম্ভব না। দেখো রুদ্র, একটা মানুষ যতই খারাপ হোক, সে জীবনে যতই ভুল করুক, কিন্তু তার একটা সুযোগ তো পাওয়া উচিত নিজেকে পাল্টে ফেলার। তাছাড়া আলিয়া মানুষ হিসেবে যেমনই হোক, ও কিন্তু একজন ভীষণ ভালো প্লেয়ার। আর এই মুহূর্তে আমাদের টিমে কিন্তু ওর মতো ব্যাটসম্যান দরকার, সেটা আমাদের ভুলে গেলে চলবে না। ও আমাদের টিমে খেললে তো আমাদেরই লাভ হবে। কোনো দরকার নেই বৌদি। কলকাতা সুপার ফ্লায়ার্স নিজের দমে লড়বে আর নিজের দমেই জিতবে। তুমি শুধু একবার সুস্থ হয়ে যাও, তখন আমাদের টিমের কোনো আলিয়া বোসেরই প্রয়োজন হবে না। আর একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, এই কদিনে কিছুতেই ওজন বাড়ানো যাবে না কিন্তু। এটা তো তুমি ঠিক বলেছ। সত্যি তো, এখন তো আমি এক্সারসাইজও করতে পারবো না। ওই ডায়েট দিয়ে ওজনের ব্যাপারটা ম্যানেজ করতে হবে। একদম উল্টো পাল্টা খাওয়া যাবে না কিন্তু বৌদি। আর পাটা খুব সাবধানে, একদম মেঝেতে ফেলবে না। 3 সপ্তাহ বাদে যখন প্লাস্টার খোলা হবে, তারপর অবস্থা বুঝে তুমি প্র্যাকটিস শুরু করবে। তুমি যা যা বলছো আমি সেগুলো মেনটেন করার চেষ্টা করব। একদম সব কিছু করবে, কিন্তু নো আলিয়া, এটা মাথায় থাকে জানো। এটার অপব্যবহার করো না। এভাবে না না, তুমি এরকম বলো না প্লিজ। তুমি কিন্তু এটা ভেবে নিও না যে শুধু আমাদেরই তোমাকে প্রয়োজন, তোমারও কিন্তু ক্রিকেটকে প্রয়োজন। এই দলকে জিতিয়ে তুমি নিজের জীবনের যত কলঙ্ক আছে সব মুছে ফেলতে পারবে। তবে একটা কথা মনে রেখো, এটাই কিন্তু তোমার শেষ সুযোগ। এখন রাখছি ফোনটা। ওকে উমা, থ্যাংক ইউ সো মাচ। হাউ ডেয়ার ইউ উমা! একটা সময় ছিল যখন তুমি আমার ব্যাগ বইটা, আমার জিনিসপত্র বয়ে নিয়ে যেতে, আর এখন তুমি আমাকেই জ্ঞান দিচ্ছ। আমাকে বোঝাচ্ছ যে ক্রিকেট কি, খেলার সঙ্গে সততা কি জিনিস। 4টে ম্যাচ জিতে একটু নাম কামিয়ে নিয়েছো বলে তুমি আলিয়া বোসকে বড় বড় কথা বলছো। বেশ, ফাইন, আমি তো খেলবো কলকাতা সুপার ফ্লায়ার্সের হয়ে, এটা তো নিশ্চিত। কিন্তু তুমি খেলতে পারবে তো? পারবে না তো। আলিয়া নিজের প্লেয়ারদেরকে নিয়ে নিজের মতো করে খেলবে টিমে, আর তুমি আর তোমার সব প্লেয়ার টিম থেকে জাস্ট কাঁচি হয়ে যাবে। দেখে নিও তুমি। উমা, এত রাত্রে এখনো জেগে আছো কেন? আমি এই ঘরে আলো জ্বলছে দেখে ভাবলাম তোমার বোধহয় কিছু দরকার, কিছু হয়েছে, তাই তাড়াতাড়ি করে এলুম। তুমি তো কি লেখালেখি করছিলে এখন? আসলে মা লিস্টটা বানিয়ে রাখছিলাম, কোন কোন প্লেয়ারদের টিমে নিতে পারবো, কারা কারা ভালো খেলে। যত ভালো প্লেয়ার নিতে পারবো টিমটা তত বেশি স্ট্রং হবে। তার উপর তো সবকিছু ডিপেন্ড করছে না। মানছি, সেটা মানছি উমা, কিন্তু এত রাত্রিরে যদি না লিখে রাখি তাহলে আমি ভুলে যাব। আর অভিমন্যু বাবু বাড়িতে নেই, উনি থাকলে না হয় ওনাকে বলে রাখতাম। এসব চিন্তায় আর ঘুম আসছিল না, তাই ভাবলাম ঘুম যখন আসছে না, উঠে কাজটা এগিয়ে রাখি। আমি একটু খুশি হইনি। ডাক্তারবাবু রেস্ট নিতে বলেছেন, সেখানে তুমি এখানে পা ঝুলিয়ে বসে বসে লেখালেখি করছো, তাও আবার এতটা রাত্রিরে। এসো না, 1 মিনিট। খাট থেকে এই অবধি তুমি এলে কি করে? আমি ওই না মানে ওই ধরে ধরে চলে এসেছি। ধরে আমি ননি নই। হ্যাঁ, আমি ননি নই। খাট থেকে তুমি ওখান থেকে ধরে ধরে চলে এসছো। তুমি পায়ের ভর দিয়ে এসেছো, তবেই তুমি এখানে এসেছো। এবার পায়ের ব্যথাটা বাড়বে, আমি তো পাটা সারতে সময় লাগবে। আমি তো পায়ের ভরই দিইনি। তাড়াতাড়ি না সারলে তুমি খেলবে কি করে? আমি পায়ে ভরই দিইনি। যা পারছে আমাকে বোঝাচ্ছে। আচ্ছা, তুমি তাড়াতাড়ি সুস্থ হতে চাও? টিমে খেলতে চাও তো? জানো তো তুমি না খেললে কতটা প্রবলেম। তো তুমি যদি এই সমস্ত কাজগুলো করো, ডাক্তারের কথা না শোনো, কি করে সুস্থ হবে বলো তো? তুমি আমার কথাটা শুনো। না, আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি এবার আমার কথাটা শুনবে। শুধু
তুমি কিন্তু অযথা চিন্তা করছো মা। আমি প্রায় ভরই দিনে আমি এক পায়ে এসেছি এখানে। ফেরত গিয়ে দেখাও দেখি আমাকে। ওঠো, সোজা শোবে চলো। কালকে আমি সোজা ডাক্তারবাবুকে ফোন করবো। দেখো, তাকিও না আমার দিকে, ধরো আমাকে। আলিয়া হঠাৎ করে তোমার জন্য খাবার করে নিয়ে এসেছে কেন? আলিয়া, হঠাৎ তোমার এত ভালোবাসা উমার প্রতি আমার একটু অবাক লাগছে। তবে তুমি খাবারটা যে নিয়ে এসেছো, নিচে কাউকে জিজ্ঞেস করেছো? আমার পারমিশন নিয়েছো যে উমাকে দেবে কিনা? কি খাবার তৈরি করে এনেছো তুমি ওর জন্য? এটা উপমা আন্টি, এতে উল্টোপাল্টা কিছু নেই। এটা শরীরের জন্য খুব হেলদি। আসলে উমা আমাকে একবার বলেছিল যে উপমা খেতে খুব ভালোবাসে, সেই জন্য আমি বানিয়ে এনেছি এটা। ও যেটা খেতে ভালোবাসে সেটা ওকে এই বাড়িতে করে দেবার লোক আছে আলিয়া। এত সকালে তোমাকে করে নিয়ে আসতে হলো কেন? আমি আজ থেকে প্র্যাকটিস শুরু করেছি আন্টি, উমার কথাতেই। তাই আমি সকালে প্র্যাকটিস থেকে বাড়ি ফেরার পথে একবার এখানে ঘুরে গেলাম। এসেছো, দেখা করেছো, খুব ভালো কথা আলিয়া, কিন্তু আমার পারমিশন ছাড়া উমাকে তোমার কোনো খাবার দেওয়াটা উচিত হয়নি। খাবারটায় কোনো প্রবলেম নেই আন্টি, তুমি বিশ্বাস করো। তুমি চাইলে একবার টেস্ট করে দেখতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি খাচ্ছি তোমার সামনে। এতে আমি কিছু বিষ টিষ মেশাইনি আন্টি। দেখো আলিয়া, এর মধ্যে কিছু মেশানো আছে কিনা এরকম কথা কিন্তু আমি বলিনি। এটা তোমার মনে হচ্ছে কেন জানো? কারণ তুমি আমাদের সঙ্গে এত খারাপ করেছো না, তুমি নিজেই বুঝতে পারছো যে তোমার প্রসঙ্গে আমাদের শুধু খারাপটাই মনে হয়। আমি বারণ করছি একটাই কারণেই, উমার এখন কড়া কড়া ওষুধ চলছে। সেখানে কি খাবার খাবে না খাবে সেটা সবটাই ডাক্তারের নির্দেশ মতন চলছে। তার বাইরে ওকে কিছু আমরা খেতে দিচ্ছি না। তোমার উচিত ছিল আগে আমাকে বলা, বা নিচে যারা আছে তাদের পারমিশন নেওয়া, তাদের দেখানো। উমা সে কি আন্টি? আমি যে বনমালিদাকে বলে এলাম যে আমি উমার ঘরে যাচ্ছি, আর উপরে আন্টি থাকলে আমি আন্টির সাথে একবার দেখা করে আসবো। এত কথা বললাম, বনমালিদা তোমাকে কিছু বলেনি? বনমালী কাকাকে তুমি নিচে বলে এসছো আমি ওপরে উমার ঘরে যাচ্ছি বলে এসেছো কি? যে বনমালী কাকা বাড়িতে বড়দের জিজ্ঞেস করো খাবারটা আমি উমাকে দেবো কিনা। আন্টি যখন মন খুঁতখুত করছে, উমা তুমি আর উপমাটা খেও না। আন্টি উমা শুধু একটুই খেয়েছে। উমা তুমি আমাকে টিফিন বক্সটা দাও না। এসবের দরকার নেই মা, খাবারটা ভালো, কিন্তু তুমি চিন্তা করো না। উমা, কথায় কথা বাড়বে। আজকের মতন আমি কিছু বলছি না, কিন্তু ইন ফিউচার কেউ কিছু দিলে তুমি কিছু খাবে না। যে কেউ, বাড়ির বাইরের কেউ এসে তোমাকে কিছু দিলে তুমি সেটা খাবে না উমা, আমাদের জিজ্ঞেস না করে। কথাটা যেন মনে থাকে। কিছু মনে করো না আলিয়া, আসলে মা তো সবকিছু নিয়ে খুব চিন্তা করে, তাই এই কথাগুলো বলে গেল। কি বলতো, তুমি এমন কিছু কাণ্ড ঘটিয়েছ যে বাড়ির কেউই তোমাকে আর বিশ্বাস করতে পারছে না। তবে আমার মনে হয় সময়ের সাথে সাথে সবটা ঠিক হয়ে যাবে। জানি গো, তুমি যে আমার উপর ভরসা করছো, আমার উপর বিশ্বাস রেখেছো, সেটাই আমার জন্য অনেক উমা। তোমার জন্য আমি আবার আমার জীবন ফিরে পেয়েছি, আমি আমার ক্রিকেট ফিরে পেয়েছি উমা। তুমি দেখো, আমি নিজেকে আস্তে আস্তে ঠিক বদলে ফেলবো। এই বাড়ির সবাই আমাকে ঠিক বিশ্বাস করবে, তুমি দেখো। আচ্ছা ঠিক আছে, এখন আর কান্নাকাটি করতে হবে না। আচ্ছা শোনো, আমার খুব খিদে পেয়েছে, আমি আগে খাই, তারপর তোমার সাথে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ উমা, তুমি খাও। সত্যি বলছি, ভীষণ ভালো হয়েছে। ওই বাড়িতে কেউ আসার আগেই এটা তোমাকে আমায় খাওয়াতে হবে উমা। অবশ্যই এটা খেয়ে তোমার কিছু হবে না, অন্তত একদিনে তো কিছুই হবে না, কারণ আমি তো জানি
এখন সবাই আমাকে সন্দেহ করবে, ওই বাড়িতে গেলে সবাই আমাকে সন্দেহ চোখে দেখবে। তাই অল্প অল্প করে, একদম অল্প অল্প করে এই ওষুধটা আমি তোমায় খাইয়ে যাবো মা। এই ওষুধটা তোমাকে খাওয়ালে তবেই সব ঠিক থাকবে। যদিও আগে একবার আমি ট্রাই করেছিলাম, কিন্তু তখন আমি সাকসেসফুল হতে পারিনি, কিন্তু এবার আমি সাকসেসফুল হব। কারণ কেউ আমাকে বিশ্বাস করুক চাই না করুক, তুমি আমাকে বিশ্বাস করছো মা, তাই তোমাকে এই ওষুধটা খাওয়াতে আমার কোনো সমস্যা হবে না। খেলা শুরু হওয়ার আগেই তোমার স্ট্রেংথ, তোমার দৌড়, তোমার এনার্জি, তোমার স্ট্যামিনা, তোমার জীবন সব কিছু আমি একেবারে শেষ করে দেব। আরে তুমি এখানে রয়েছো আর তোমাকে আমি খুঁজে বেড়াচ্ছি। আরে দেখো না, মেয়েটা ফোনটা তুলছে না, এখনো বাড়ি ফিরলো না, আমার এত টেনশন হচ্ছে না, আমি কনস্ট্যান্টলি চেষ্টা করি। কি হয়েছে কি? এত চিন্তা কেন করছো তোর? মেয়ে তো বড় হয়েছে নাকি, হতে পারে কোনো কারণে দেরি হচ্ছে, চলে আসবে। আরে না না, তুমি বুঝতে পারছো না, আমার না এখন ওকে নিয়ে খুব চিন্তা হয়। ওর মেন্টাল কন্ডিশনটা এখন ঠিক নেই, কখন কি হুটহাট করে ফেলছে ও নিজেই বুঝতে পারছে না। আমার মেয়ে একদম ঠিক আছে। ওর কোথাও একটা সমস্যা হচ্ছে যেটা তুমি বুঝতে পারছো না, কিন্তু আমি বুঝতে পারছি। ও ঠিক নেই। শোনো, এখন তোমার আর আমার কি করানো উচিত জানো তো? ওকে একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখানো। একদম বাজে কথা বলবে না। আমার মেয়ের কোনো মানসিক সমস্যা নেই তোর। মা হয়ে মেয়ের সম্পর্কে এইসব কথা বলতে তোমার লজ্জা করছে না? লজ্জা করবে কেন? আমি তো ভালোর জন্যই কথা বলি। এই যে দেখো, তাকিয়ে দেখো, মেয়ে এসে গেছে, দেখো। বেবি, মামুনি আর বলিস না, তোর দেরি দেখে তোর মম টেনশন করতে শুরু করে দিচ্ছে। আচ্ছা এবারে দিকে দেখি কি ব্যাপার, মুডটা খুব ভালো দেখছি। হ্যাঁ, গান গাইতে গাইতে বাড়িতে ঢুকছিস। তুই হঠাৎ করে সকালবেলায় কিটির গুছিয়ে কোথায় চলে গিয়েছিলি? আর তুই যখনই যাস তখন তো আমাকে বলে যাস, আমাকে বলে যাসনি কেন? তুই তো জানিস আমার কত টেনশন হয়। আরে বাবা, টেনশনের কি আছে? আমি কি বাচ্চা মেয়ে নাকি? আচ্ছা, আমার কি মাথা খারাপ নাকি? আচ্ছা উমা, তুই কেন এত ফালতু চিন্তা করছিস? যে আলিয়ার জন্য তোর ক্ষতি হতে পারতো তাকে তুই অলরেডি ক্ষমা করে দিয়েছিস, এমনকি তুই তার আনা খাবার পর্যন্ত খেয়েছিস। তাহলে তুই কোন বিপদের আশঙ্কা করছিস, কেন করছিস? আচ্ছা আমাকে বল, আমি কি ভুল বলছি? দেখ, তোর লাইফে এতদিন যা যা ক্ষতি হয়েছে, যা যা অন্যায় হয়েছে, যা হয়েছে তোর সঙ্গে খারাপ, সবকিছুর জন্য আলিয়া দায়ী। এখন যখন আলিয়ার সঙ্গে তোর কোনো শত্রুতাই নেই, তখন তো টেনশনের কিছুই নেই, তাই না? বরং তুই ভাব যে অভি বাড়িতে ফিরলে আলিয়ার বিষয়টা তুই অভিকে কি করে কনভিন্স করাবি। আলিয়ার ব্যাপার নিয়ে অভিকে কনভিন্স করাবে মানে? কোন ব্যাপার উমা? সময় সব কি বলছে? আমি বলছি, আলিয়া উমার কাছে ক্ষমা চেয়েছিল আর উমা আলিয়াকে ক্ষমা করে দিয়েছে। এখন উমা চায় যে আলিয়া উমার দলে খেলুক। কি উমা, তুমি আলিয়াকে আবার? জামাইবাবু, আলিয়া একজন এক্সপিরিয়েন্সড প্লেয়ার, ওর নার্ভ খুব স্ট্রং, ও জানে খেলা ঘোরাতে, ও জানে রিস্ক নিতে। না না, তাই বলে আলিয়া আবার? প্রিমিয়ার লিগ তো মাত্র 20 ওভারের খেলা, এখানে স্ট্র্যাটেজিটাই সব। জামাইবাবু, আমাদের এই মুহূর্তে কলকাতা সুপার ফ্লায়ার্সকে জেতাতে হলে আলিয়ার মতো একজন প্লেয়ারকেই আমাদের টিমে দরকার। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। আর শোনো, রুদ্র আলিয়াকে ডিভোর্স দেবে, আজ না হয় কাল ডিভোর্স দেবে, তখন আমাদের এই পরিবারের সঙ্গে কিন্তু আলিয়ার কোন রকম যোগাযোগ থাকবে না। আর তুমি কিভাবে ভাবছো তুমি যেরকম বলবে আলিয়া ঠিক সেই রকমই টিমের? তো অভিকে তুমি মানাতে পারবে না। তুমি দেখো, তুমি অভিকে কিছুতেই মানে। জামাইবাবু, তুমি এটা আমার উপর ছেড়ে দাও। আচ্ছা, তোমরা কি আমাকে ভরসা করো না? আমার উপর তোমাদের এতটুকু বিশ্বাস নেই যে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা নিশ্চয়ই ভাবনা চিন্তা করে নিয়েছি? আর অভিমন্যু বাবু, ওনাকে আমি ঠিক বুঝিয়ে নেব, আমি জানি উনি আমার কথা বুঝবেন। দেখো, এখন আমাদের লক্ষ্য একটাই, এই টুর্নামেন্টে জেতা।
আর এই টুর্নামেন্টে জিততে গেলে আমাদের এইটুকু রিস্ক নিতেই হবে। এটার উপর তোমাদের সবকিছু ডিপেন্ড করছে, আমাদের ব্যবসা, বাড়ির সবটা ডিপেন্ড করছে। তার জন্য আমাদের এইটুকু রিস্ক নিতেই হবে, আর কোনো উপায় নেই। কিন্তু এই তদন্তের শেষ আমি দেখে ছাড়ব। অরবিন্দ, অরবিন্দ, পুলিশ কি জানাবে? পুলিশ তো তোর কাছ থেকে 3 দিন সময় চেয়েছে, 3 দিন তো অপেক্ষা করতেই হবে, তা না? অপেক্ষা করার সময়টাই তো আমার কাছে নেই। কে বা কারা আমাদের শত্রু সেটা যদি না জানতে পারি, তাহলে আমরা সাবধান হব কি করে? কিন্তু একটা জিনিস আমি শিওর, যারাই কাজটা করেছে তারা ভীষণ ভেবে চিন্তে এই কাজটা করেছে। তারা ভালোভাবেই জানে যে উমা আমার উইকনেস, আমি উমার উপরে কতটা ডিপেন্ড করি, আর খেলার ক্ষেত্রে তো বটেই। কিন্তু আমি তো খেলবো। অভিমন্যু বাবু, আপনি একদম চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যে তোমার প্লাস্টারটা কেটে দেবে। তারপর তো আমিও প্রিমিয়ার লিগের প্লেয়ারদের সাথে বসবো। আচ্ছা, কালকেই তো প্লেয়ারদের নিলাম করা হবে, তাই না? অল্প দামের ভালো প্লেয়ারদের নেওয়া হবে, আর তাদের তো টেকনিক আমি শিখিয়ে দেবো। আপনারা নিজেদের মধ্যে আলোচনা করুন এবং আলিয়াকে টিমের ক্যাপ্টেন হিসেবে কনসিডার করুন। অ্যাজ অ্যান ইনভেস্টর আমি তো আমার লাভটা অবশ্যই দেখব। অভি, একটা সমস্যা হয়েছে। সমস্যা? কি সমস্যা বাবা? আসলে কি জানিস, তোর অবর্তমানে আমার মিস্টার মঙ্গতের সাথে একটা মিটিং ছিল। তবে ওই মিটিং একটা প্রপোজাল রেখেছেন উনি। কি প্রপোজাল? মিস্টার মঙ্গত বলেছেন যে আমরা আলিয়াকে অকশনে কিনে নিই এবং আমাদের টিমের ক্যাপ্টেন আলিয়া হবে। আপনি বুঝতে পারছেন না, এই মুহূর্তে আমাদের টিমে আলিয়াকে দরকার। ওর মতো একজন সিনিয়র প্লেয়ারকে আমাদের দরকার। আর তাছাড়া মিস্টার মঙ্গত যা বলেছেন তাতে তো কোনো অসুবিধা নেই। ও যদি আমাদের টিমের ক্যাপ্টেন হয়, ও যদি আমাদের টিমটাকে লিড করে, তাতে সমস্যা কোথায়? আমি ওর আন্ডারে খেলবো। দেখুন, আমার কিন্তু কোনো সমস্যা নেই। এই মুহূর্তে আমার লক্ষ্য একটাই, আমাদের টিমটা জেতানো, ব্যাস। বাবা, মিস্টার মঙ্গতকে ক্লিয়ারলি বলে দাও, আলিয়ার আমাদের টিমে খেলার কোনো প্রশ্নই উঠছে না। একদমই তাই জেঠু, আমিও কিন্তু একই কথা বলছি। আলিয়া যা যা করেছে আমাদের বাড়ির প্রত্যেকের সাথে, তারপরে কি ওকে আদৌ বিশ্বাস করা যায়? যায় না। আমি বলছি যে আলিয়াকে আমাদের টিমে নেওয়া হলো, তারপরে ও ব্যাকস্টেপ করলো, মানে ইচ্ছে করে খারাপ পারফর্ম করলো যাতে আমাদের টিম হেরে যায়। তখন কি হবে? আর যেহেতু তুমি যদি ওকে কিনে নাও, তাহলে তো হুট করে বাদ দিতে পারবে। এক্স্যাক্টলি বাবা, আলিয়া স্যাবোটাজ করবেই। অভিমন্যু বাবু, প্লিজ আপনি মাথাটা একটু ঠান্ডা করুন। রুদ্র বৌদি, প্লিজ, এই সময় আমাদের মাথা গরম করার সময় নয়, এটা আমাদেরকে মাথা ঠান্ডা করে ভাবতে হবে। মিস্টার মঙ্গত কি বলেছেন আপনি তো নিজের কানে শুনলেন। বলেছেন আলিয়া যদি আমাদের টিমের ক্যাপ্টেন না হয়, তাহলে উনি ইনভেস্ট করবেন না। বুঝতে পারছো? উনি যদি আমাদের টিমে ইনভেস্ট না করেন, তাহলে বিপদটা কাদের? আমাদের তো। আমরা তো মাছ সমুদ্রে গিয়ে পড়বো। আপনারা এটা বুঝতে পারছেন না? উমা, সেটা সামলানো আমাদের দায়িত্ব, আমার দায়িত্ব। তুমি প্লিজ। আচ্ছা আচ্ছা, এইসব ছাড়ো, আমাকে একটা কথা বলো তো, তুমি কি খেলতে পারবে? হ্যাঁ, আমি পারবো খেলতে। হুমা, আবেগে কথা বলো না, প্র্যাকটিক্যালি ভেবে কথাগুলো বলো। তোমার পা ভেঙে গেছে, কদিন পরে ম্যাচ আছে, তুমি কি আদৌ খেলতে পারবে? আমি তো বলছি আমি পারবো। ব্যাস, তাহলে হয়ে গেল। হুমা, তুমি শুধু নিজে ক্রিকেটে কনসেন্ট্রেট করো। দেখো উমা, এখন আমাদের পুরো পরিবার তোমার উপরে ডিপেন্ড করে আছে, তাই প্লিজ ক্রিকেট ছাড়া আর কিছু ভেবো না। আর হ্যাঁ, কে আমাদের টিমে খেলবে খেলবে না সেটা পুরোপুরি ম্যানেজমেন্টের ডিসিশন। ম্যানেজমেন্টের ডিসিশনে তুমি প্লিজ ইন্টারফেয়ার করো না। আচ্ছা অভি, এটা কি হচ্ছে? উমা বাড়ির বউ, ও
ও যেটা বলছে ওর মতন করে যেটা ও ঠিক মনে করছে যাতে ভালো হবে এটা ভেবেই তো ও বলছে। এরকম করে ওর সঙ্গে কথা বলিস না। দেখো মা, আমি জানি ও বাড়ির বউ, তাই ওর কাছে ভিক্ষে চাইছি। আমাদের সবার মাথায় বাড়ির ছাদ থাকুক সেই দায়িত্ব ওকে নিতে বলছি। ও ভালো খেলুক। তুই ভালোভাবেই জানো মা, তুমি হাসলে আমি রেগে থাকতে পারি না। ইচ্ছে করে হেসে আমার মুড চেঞ্জ করার চেষ্টা করছো তো? না, কিছুতেই নরম হব না, আমি রেগেই থাকবো। এখনো শেষ হয়নি, তাড়াতাড়ি খান, আমি তো আরেক গ্রাস নিয়ে বসে আছি। বললাম তো উমা, আমার খিদে নেই। মানে আমি এখন হাসি মস্করার মুডে নেই উমা। আর কেউ যদি সবকিছু জানার পরে আমাকে রাগাতে থাকে, আমার কেন মুড অফ সেটা না বোঝে, তাহলে তাকে আমার কিছু বোঝানোর নেই। আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন। আমি যে কথাগুলো বলেছি প্রত্যেকটা কথা কিন্তু আপনার অবস্থা বুঝে বলেছি। लड़ती पतंगों गिरती उमंगों खेलों में रो खाती दे खतर में छीने में ढूंढो तुम जाओ सबका वही जग है निकले खुल के आस निकले मन जाए कि हो रग रग मचल के बोल জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।